সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা নতুন তাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেন না। আমার ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত খুব জরুরি কথা রাখি। দেখার চেষ্টা করবেন যাদের সময় আছে প্লিজ স্কিপ করবেন না। অনেক কিছু জানতে পারবেন। আপনার এই বোন ওয়াদাবদ্ধ কখনো কোনো মিথ্যে প্রচার আমার চ্যানেলে হয় না। মিথ্যে কথা বলা, ভুয়া খবর বলা সেটা আমার চ্যানেলে হয় না। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আশা করি ইনশাআল্লাহ সামনেও এভাবে চালিয়ে যাব। যতদিন পারব। আপনারা যতদিন আমার সাথে থাকবেন। আচ্ছা, ১ম এ একটা কথা বলি জুলাই সনদ নিয়ে। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। জুলাইয়ের মা-বোন যারা বেঁচে আছে, যার সন্তান মারা গেছে ধরেন, মা তো বেঁচে আছে, তার বোন তো বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ভাই বেঁচে আছে। তাদের চোখের পানির বিষয় নিয়ে কথা বলব। অনেক কিছু নিয়ে কথা বলব। এখন জান দিব, জুলাই দিব না। এটা আমার কথা। এটা হাদির কথা ছিল। এটা অনেকের কথা। এটা আমি একজন রেভিডেন্স যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, আমি একজন সাধারণ মানুষ হিসাবেও এটা আমি বলতে পারি। ঠিক আছে? এটা আমার দাবি। কখনোই দেব না। যতদিন এক বিন্দু নিঃশ্বাস আমার ভিতরে থাকবে, ততদিনই আমি এটা নিয়ে কোনো রকমের কোনো ছাড় হবে না। আসুন, এখন দেখাই। সবার ১ম এ আপনারা দেখেন এই এক অভাগী বোনের কান্নাটা আপনারা দেখেন, তারপরে আমি এ বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। ভাই আরো আমাদের যারা জীবন দিচ্ছে আমরা সবাই ভাই ভুল করছি। দেশের জন্য আমরা আর কেউ জীবন দিতে আসবো না। দেশের জন্য কেউ জীবন দিবেন না। আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে এখন কেউ নাই। আমি এখন ঘর থেকে বের হলে আমার মা সবসময় ভয়ে থাকে। আমার মা সবসময় ভয়ে থাকে। কই আমি তো দেখি না আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য কাউকে, বা আমার পাশের জন্য দাঁড়ানোর কাউকে আমি দেখি তো না। আমার তো একটা ভাই নাই। আমি তো ফোন দেই, কই আমার ভাই তো আর এখন ফোন রিসিভ করে না। আমার মা ফোন দেয়, আমার ভাইয়ের একটা ফোনের অপেক্ষা থাকে। ভাই কই, কাউকে তো দেখি না। সবাই সবার মতো সবকিছু নিয়ে ব্যস্ত। আমরা অনেক আশাবাদী নিয়ে জুলাই সনদের জন্য, গণভোটটার জন্য আমরা ছিলাম। আমাদের এইগুলো আপনারা নষ্ট করেন না। শেষ বার্তা, উনি যাতে আমাদের জুলাই সনদ আর এই গণভোটটা যাতে উনি আমাদের সংসদে উপস্থাপন করে সুন্দরভাবেই করে, উনি যাতে এইটা কোনো নষ্ট না করে। ভাইয়া আপনি এটা নষ্ট হইতে দিয়েন না। সবকিছু আপনার হাতে। আপনি শুধু আচ্ছা, সংসদে বসে থাকেন আর গালে হাত দিয়ে থাকেন। আপনারা তো গালে হাত দিয়েন শুনলেন, না ভাইয়া, তাই আপনি না? কিছু একটা এখন করেন। আমার কথা হলো, আমাদেরকে কেন কান্না করতে হবে? আমরা তো উনাদেরকে বিদেশ থেকে একেকজনারে নিয়ে আসি নাই। সংসদে কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ এই এমপি হবে, কেউ মন্ত্রী হবে। এটা করার জন্য তো আমরা কেউ জুলাইতে আমরা সংগ্রাম আন্দোলন করিনি, জীবন দেইনি। আমার মা-বোনেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের সন্তানরা এজন্য তো কেউ জীবন দেয়নি। আমরা তো বেশি কিছু চাওয়া পাওয়া নাই আমাদের। আপনারা সংসার যেভাবে চালাচ্ছেন মনে হয় কিছুই এখানে হয় নাই। কোনোদিনও কোনো কিছু হয় নাই। শুধু ধন্যবাদ দিতেই আপনাদের সময় চলে যাইতেছে সেখানে। সেটা নিয়ে এই যে অনশন চলতে আছে, এই যে আপনারা তো শুনছেন যে এখানে অনশন চলতেছে, তারপরে আ ছাত্ররা যে তারা জুলাই সনদ নিয়ে, এটার দিকে কোনো কান নাই কেন সরকারের? যেখানে নির্বাচন কমিশনারের অফিসের সামনে যখন আমতারেকের মতন একজন লোক, যখন তার কোনো কাগজপত্র ছিল না, কোনো কিছু ছিল না, সে তার দলের নিবন্ধন পাওয়ার জন্য সে যখন ওখানে অনশন করছিল, সেখানে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি পর্যন্ত সেখানে গেছিল। পরে উনারে কিভাবে তাকে কাগজপত্র দিয়ে দিল, সেটা তাদের নজরে পড়ে। অথচ যে আমাদের এই ছেলেগুলো, আমাদের ভাইগুলো এই যে আজকের ২ দিন হয়ে গেল, তারা যে এখন মৃত্যুর পথে তারা মানে চলে গেছে, একেকজন অসুস্থ হয়ে যাচ্ছে, এদিকে কারো চোখ যাচ্ছে না কেন? প্রশ্ন রাখলাম আমি প্রধানমন্ত্রীর কাছে। আপনি কি শুধু আপনাকে কি আনছি ওই যে মোমের পুতুল বানায় রাখার জন্য? আপনাকে কি নিয়ে আসছি এই যে আপনি সংসদে যে বসেন আর শুধু টেবিল চাপড়ান বসে আর গালে এরকম হাত দিয়ে বসে থাকেন, এটার জন্য মিটি হাসার জন্য? আপনি আমাদের খেলার পুতুল প্রধানমন্ত্রী? এইজন্য আপনাকে নিয়ে আসছি আমরা? কিসের ভয়? কিসের পিছুটান? কিসের কারণ? কি কারণে আপনি এরকম করতেছেন? কি ডিপ স্টেট আছে আপনার? আমাদেরকে জানান না কেন এখনো? আমাদের এই একটা ছেলের, একজন জুলাই যোদ্ধার যদি কোনো কিছু হয়, আল্লাহ না করুক, একজন জুলাই যোদ্ধারও, আমরা কিন্তু ছাড়বো না। আমরা কিন্তু ছাড়বো না বলে দিলাম। কোনো রকমেরই ছাড় হবে না। ভয়ংকর কোনো কিছু কিন্তু হবে ইনশাআল্লাহ দেশে। আমরা চাই আপনি ভালোভাবে দেশটা চালান। এই যে টিএসসির সামনে যে যে রাজু ভাস্করের ওখানে যে এই যে অনশনটা হচ্ছে, এটা কি আপনার চোখে পড়ে না? নাকি দেখেও দেখতেছেন না? এটার দিকে নজর দেন। ভালোভাবে সবকিছু বলতেছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বাঁকা করব। একজন প্রবাসী,
একজন প্রবাসী হিসেবে একজন প্রবাসীরা যে কি করতে পারে এটা ভালো করে কিন্তু জানেন। আঙুল কিন্তু বাঁকা করে ফেলবো। আঙুল বাঁকা করার পথে নিয়েন না। ভালোভাবে দেশটা চালান। এই কান্না আর সহ্য করতে পারি না এখন। ঠিক আছে? এখন আমি কথা বলব, দেখেন প্রতিবাদ করতেছে, প্রতিবাদ চলতেছে। আমি ফুহাদ সাহেবের একটা কথা শুনে দেখেন সে কি বলতেছে, আপনারা সেটা একটু শুনেন, তারপর আমি সেই বিষয় নিয়ে কথা বলব। সংবিধানের দোহাই দিয়ে অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই কাঁঠাল বহু বছর আমরা গাছে পাকতে দেখেছি, পচতেও দেখেছি। এই কাঁঠাল সংবিধানের জপতে জপতে ওবায়দুল কাদেররা এখন কলকাতার আইসিইউতে ঘুমাচ্ছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে আজকে ভারতকে আওয়ামী লীগের তীর্থস্থান বানাতে হয়েছে। যেই দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আচ্ছা, আপনারা তো শুনলেন আমাদেরকে কত ঝুলাবার এই ব্যবসা। এই যে মূলা ঝুলানো, এটা কতদিন মূলা ঝুলাই দেবে? সবকিছু তো বাতিল করে দিচ্ছে, সবকিছু অবৈধ হয়ে যাচ্ছে এখন। আপনারা কি এগুলো শুনতেছেন না যারা আপনারা দেশে আছেন? এটা করে করে কি হয়েছে? এটা করে করে কিন্তু দেখেন আজকাল আমাদের যে কাঁঠাল রানী এখন কোথায় আছে? ভারতে আছে। ওবায়দুল কাদের, যে কাউয়া কাদের বলতেন, সে এখন কোথায় আছে? ভারতের আইসিইউতে আছে। এই পর্যায়ে আমরা কখনোই চাই না আপনাদেরকে নিতে, কখনোই চাই না। সবকিছু ভালোই ভালোই করে ফেলেন, ভালোই ভালো সবকিছু করে ফেলেন, দেশটাকে ভালোভাবে চালান। এখন আর এগুলো নিয়ে এত কথা বলতেও পারি না। এখন হয়ে গেছি, এখন মনে চায় শুধু প্রতিশোধ। এখন আর নরমাল ভাবে আর কথা বলতে ইচ্ছে করতেছে না। কত বলবো? আচ্ছা, এখন দেখেন দেশের এত কিছু হইতেছে, এত কিছুর ভিতরে দেখেন কিভাবে আছে। আপনারা তো শুনছেন এখানে যে এই যে হলো শেরপুরে, যে দেখেন যে ভোট হলো, আপনারা তো শুনছেন সেই ভোট। এই ভোটে যে কে কি পাইছেন বলেন? মাঝখান থেকে জামাত ইসলামের একজন নেতা মারা গেল, চলে গেল উনি। মিথ্যা। এই কিভাবে এই সরকারের অধীনে কিভাবে ভোট আপনারা আশা করতে পারেন? কিসের নিরপেক্ষতা? কিসের কি? সামনে যে নির্বাচনগুলো আসতেছে, উপনির্বাচনগুলো একটাও কি হবে সুষ্ঠুভাবে? কিচ্ছু হবে না। এটা মনে রাখে। এটা আমি মনে করি কি আওয়ামী লীগের কি ছিল? তার চেয়েও মনে করেন ভয়ঙ্কর হবে এরা, তার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু এটা কিন্তু টিকতে পারবে না। আমার দুঃখ লাগে শুধু ওই জায়গাটায় যে এটা কিন্তু টিকতে পারবে না। এটা তো চাই না। আমরা তো চাই যদি টিকে থাকুক, সুন্দরভাবে দেশটা চালাক। যাই হোক, দেখেন সেখানে একজন ভুয়া সাংবাদিক, ওই যে আমি বললাম না যে কতগুলা মানে উগান্ডা থেকে নিয়ে আসছে এগুলার, হ্যাঁ, কুকুর এগুলারে নিয়ে আসছে। এই কুকুরগুলোর দিয়ে কিভাবে দেখেন আল্লাহ, ও কিসের সাংবাদিক? আপনারা একটু দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এ কি বলতেছে এগুলা। কিভাবে দেখেন খাবার প্যাকেট, আমি একটু সংক্ষেপে বলে নিই। যেখানে জামাত ইসলাম এবং বিএনপির লোকেরা ওখানে খাবার, দুপুরের খাবার জন্য যারা ওখানে পুলিশ অফিসার ছিল, যারা কাজ করছে তাদের জন্য, হ্যাঁ? তো ওনরা খাবার নিয়ে গেছে। বিএনপির লোক একটা প্যাকেট দিয়েছে রুটি, এরা নিয়েছে বিরিয়ানি পাশে, ছোট, ছোট প্যাকেটগুলো। মানে কি আর তো কিছু বলার নাই। ও তো উগান্ডা থেকে আসছে, গরু, কুকুর তো এটা কোথা থেকে আসছে? আপনারা একটু ওর পরিচয় জানেন, আমাকে একটু জানাবেন কমেন্টসে। ঠিক আছে? ওর একটু মুখোশটা খুলে দেবো, তারপর আমি অবশ্যই ওকে নিয়ে আরো সার্চ করে দেখবো কে কোথার। তো ও এই জামাতকে পচাবার জন্য শুধু কিছু তো বলার নাই ওখানে। প্যাকেট খোলায়, মাংসগুলার ছোলায়, এটার ভিতরে নাকি জাল ভোট দেয়। এটার মধ্যে নাকি সিল মেরে ভোট নিয়ে আসছে। সবার সামনে, পুলিশের সামনে প্যাকেটগুলো খুলতেছে। কি এক ধরনের মানে উদ্ধ পাগলের মতন করতেছে। আপনারা দেখেন একটু ভিডিও এখানে দেখেন, জামাতের বুঝতে লোকরা পারবেন। আমরা দেখলাম কি খাবার তাদের মন মতো এখানকার পুলিশ প্রশাসন আছে, বাইরে আছে, তাদের অনুমোদন না নিয়ে কেন্দ্রে খাবার প্রবেশ করতেছে। বিএনপির খাবার হোক আর জারি খাবার হোক, এখানে খাবার প্রবেশ করা যাবে না। আপনি এদিকে আনেন, আপনার নাম তো আমি বিএনপিকে দেখি না, আপনি এদিকে আনেন। দর্শক, আমি জানতে চাচ্ছি যে এটার সাথে এটা কিসের পার্থক্য? এটা রুটি কলা, এটা দেখা যাচ্ছে, এটার ভিতর কি আছে আমি দেখতে পাচ্ছি। ও সাংবাদিক। না, আপনি এভাবে ঢুকালেন কেন? আচ্ছা, আপনি এভাবে ঢুকালেন কেন? আমাদেরকে না জানি আপনি ঢুকালেন কেন? আপনি ঢুকালেন কেন? আপনি প্রশাসনকে জানাইছেন? এখানে অনেক প্রশাসন আছে, আপনি জানাইছেন কাউকে? আমরা এটা দেখতে চাই না, আপনি কাউকে জানাইছেন? আপনারা ভোট চুরি করতেছেন, আমরা বুঝতে পারতেছি এখানে ভোট চুরি হচ্ছে, হচ্ছে। আর জালিয়াতির কারণে এভাবে খাবার বক্সের ভিতর খাবার ঢুকানো হচ্ছে, বক্সের ভিতর খাবার নিয়ে তারা নির্বাচন কেন্দ্রতে, ভোট কেন্দ্রতে তারা বক্সের ভিতরে খাবার নিয়ে ঢুকতেছে। গলায় কিন্তু আছে আবার। খাবার অলরেডি কাউকে না জানিয়ে নির্বাচন কেন্দ্রে ঢুকাইছে। দেখেন সব প্যাকেটগুলো খোলাচ্ছে, দেখেন নিজে দাঁড়াই থেকে কিন্তু দেখি কিছু পাইবে না খাবার। ওই দেখ, তারপরও বলবে
ছাত্রদলের প্লাবন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে খাবার ঢুকছে, বক্সের ভিতরে খাবার ঢুকছে। শুনছেন তো আপনারা, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তারা কি এগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন? উগান্ডা থেকে আসছে, কথা বুঝছেন? উগান্ডা থেকে কথা বুঝছেন? এটা হুদাই পাগলের। আমার কথা যদি জামাতও এটা করতো অবশ্যই ধরবে। এই যে একজন মানুষ মেরে ফেললো, একদম টোটাল মারা গেল, এদের কোনো নিউজ আছে, কোনো খবর আছে, কোনো কিছু বলার আছে? আমার কথা ভালো কিছু কর রে, তোরা পা না চারটা, পা চারিস না, তোরা পা না চারটা, যেই অন্যায় করবে একটু ভালো কিছু কর। এই যে দেখলাম যে এই যে গাজীপুরের কাপাসিয়াই মনে হয় যে সম্ভবত, আমার মানে ঠিক মনে নাই ব্যাপারটা কোনখানের ইয়েটা। আচ্ছা, দেখলে আপনারা দেখলে চিনতে পারবেন না, আমি ভিডিও দিচ্ছি এখনই, যে ওখানে একজন প্রবাসীর বাড়ি চাঁদা দেয় না, 2 লক্ষ টাকার তার বাড়ি ঘর কোপাইয়া ভাঙচুর করে সব তুসনস করে ফেলেছে। একজন প্রবাসী হিসেবে আমার তো কলেজের ভিতরে আগুন লাগছে। তোদের কি হয়েছে? সেগুলো করো না কেন? সেই নিউজগুলো কেন করো না? আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি, আপনারা দেখেন। প্রমাণ ছাড়া আপনার এই বোন কথা বলে না কখনো। দেখেন, প্রায় 2 কোটির মতো প্রবাসী রয়েছে। সেই প্রবাসীদের বাড়ির অবস্থা অনেকটাই এরকম। বাংলাদেশের বহু প্রবাসীর ঘর বাড়ি ঠিক এই অবস্থায় আছে। বাংলাদেশে একজন রেমিটেন্স যোদ্ধার জীবন দেখাই, দেখেন এটা বাড়ি করছে। এখানে একজন ভদ্র মহিলা থাকে, তার 2টা সন্তান, বিদেশে থাকা প্রবাসী। তাদেরকে আমরা সামান্য নিরাপত্তা দিতে পারছি না। যেভাবে ভাঙচুর করা হয়েছে, পেছনে দেখবেন যে একটা নতুন বাড়ি করতেছে, এখন তাদেরকে চাঁদা দিতে হবে। চাঁদা দেয় নাই বলে তাদেরকে দেখেন যে কিভাবে ভাঙচুর করছে, কিভাবে লুটপাট করছে। এই মহিলার বাসায় নির্মাণের জন্য 2 লক্ষ টাকা ছিল, তার স্বর্ণালংকার ছিল, পুরোটা লুটপাট করে তারা নিয়ে গেছে এবং প্রকাশ্যে এগুলো ভাঙচুর করছে। এবং সেটা রাতে না, দিনে দুপুরে তারা এই কাজগুলো করে। আমাদের সারা পৃথিবীতে আমরা যদি প্রবাসীদেরকে নিরাপত্তা না দিতে পারি, তাহলে প্রবাসীদেরকে নিয়ে আমরা যে আবেগ দেখাই, কিংবা আমাদের সরকার মাঝে মাঝে যে আবেগ দেখায়, আমার মনে হয় না সেই আবেগের কোনো মূল্য আছে। এদেরকে নিরাপত্তা দিতে হবে, কারণ প্রবাসীরা কষ্ট করে টাকা আয় করে। তারা যদি বাড়িতে একটা ঘর করতে না পারে, তার মা বোন যদি শান্তিতে না থাকতে পারে, তাহলে এসব করে লাভ কি? আর একটা দেশ এতটা সন্ত্রাসী আপনারা তো শুনলেন কথাগুলো, যে একজন প্রবাসীর বাড়ি কিভাবে ভেঙে চুরে চুরমার করে দিছে একদম। দেখছেন তো আপনারা, প্রমাণ দেখবেন। এরপরও দেখবেন কিছুগুলো উগান্ডার কুকুর আছে, কমেন্টস এসে বলবে এই প্রমাণ দেন তো। প্রমাণ ছাড়া কথা বলেন কেন আপনি? অথচ দেখবেন না, আজও কোনো প্রমাণ দেখাইতে পারবেন না যে আমি একটা কথা প্রমাণ ছাড়া বলি, মিথ্যে কথা বলি, এবং অহেতুক কোনো কথা আমি আপনাদের সাথে বলি এবং আমি জানাই মানুষকে। এগুলো কি সচেতনতামূলক কথা না, প্রশ্ন না? জানতে হবে না আপনাদেরকে? এইভাবে করে তারা ছড়াচ্ছে। দেখেন, একটা নিউজ আজকে দেখে খুব ভালো লাগলো এটা আমার, যে 50 বছর আগের তার অপরাধ, সে যে ভুল করছে, সেই ভুলের মাসুল 50 বছর পরে এসে সে দিয়ে দিচ্ছে। এরকম কেন হতে পারেন না? কেন হতে পারেন না? কেন পা চাটতে যান? কেন হারাম উপার্জন খেতে যান? একজন মানুষ ট্রেন স্টেশনে ভ্রমণ করছে, সে 50 বছর আগে, তখন সে তো কতটুকু ছোট ছিল, সে তার বয়স এখন 60 না 65 বলল। সে বুঝতে পারছে তার অপরাধ হয়েছে। সে এই এত বছর আগে সে পাওনা টাকা সে ট্রেন স্টেশনে এসে সে টাকা পরিশোধ করে দিছে। তার 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 মন মানসিকতা কত উপর লেভেলে, চিন্তা করতে পারেন? সেরকমের হওয়া, সেটা আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখবেন। কাঁঠাল নিয়ে যাইতাম তো, কিন্তু ছাদের উপরে উঠলে টিকিটের কোনো দাম ছিল না। ওই জেআরপি পুলিশে এক টাকা দম লাগতো। উনি ছাদের উপরে আমি করে গেছে। দীর্ঘদিনই মোটামুটি যাতায়াত করতাম, টিকিট কাটি নাই। যেহেতু টিকিট কাটি নাই, রেলওয়ে আমার কাছে চিন্তাটা হইলো এরকম যে আমি তো আগে বুঝি নাই, আর ইচ্ছা থাকলেও করি নাই, কারণ ছাদে উঠলে আমার টাকা দনই লাগে, তাই আমি টিকিট কাটবো কে? কিন্তু কোম্পানি তো টাকা পাবে, সরকার তো টাকা পাবে। এই টাকাটা হনে পরিশোধ করার চিন্তা করছি, আল্লাহ আমার করাইছে। আপনারা তো খুব শুনলেন শান্তি লাভ ব্যাপারটা, ভালো করতেছি লাগে যে না? আমি পরিশোধ এরকম করতে ভালো পারছি। হয়ে যা, না পাচাইটা, মিথ্যা কথা না বললা, এই জামাতরে না পচাইয়া দিয়া, অমুকরে না পচাইয়া দিয়া, ভালো কিছু কর জীবনে। উগান্ডার কুকুর, ভালো কিছু কর। শুধু শুধু কোনো যোগ্যতা তো বলতে নাই। আমার তো মনে হয় এতটুকুন লেখাপড়া করছোস, তুই যাইয়া জামাতরে পচাই দিলি, বিরানির প্যাকেট খুঁজা বুজ্জা বাইর করে ছালাইয়া বালাইয়া, সেগুলো বাইর করার পর বাইরে যে এবার বলে যে এরা প্যাকেটের ভিতরে করে, তারপর নিচে ওদের যে একজন লোক যে মারা গেল, মাইরে ফেলাইলো স্রেফ, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো প্রতিবাদও নাই, কোনো কিছু নাই। মরবি না, মরতে হবে না, জবাব দিবি কি আল্লাহর কাছে? বেশি কিছু আর বললাম না। সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা ভাইয়েরা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই কথাগুলো বলতে হবে, আপনাদের জানতে হবে। আপনারা শেয়ার করে দেবেন, ভালো ভালো কমেন্টস করবেন, লাইক করবেন। কমেন্টস কেন বলি, আপনাদের মতামতটা জানবো। আর লাইক কেন করবেন? আপনারা যতটা লাইক করবেন এটাকে, ততটা আমার এই ভিডিওটা অন্য মানুষের সামনে দিবে ইউটিউব। ঠিক আছে, মানুষ জানতে পারবে, সত্য কথা জানতে হবে। তো কে জানাবে? এরকম 5টা সাংবাদিক থাকে নাই, 5টা হলুদ সাংবাদিক, এরা আছে তো, এরা ভরে আছে।
এরা সমাজটাকে পচিয়ে দিচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।